পাকিস্তানের জামায়াত নেতার হুঁশিয়ারি, বাংলাদেশের মতো পরিস্থিতি ঘটতে পারে পাকিস্তানেও। এদিকে পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। জানাবো সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির দাবি। আন্দোলনের ওই রাতগুলোতে অনেক কিছু ঘটেছে বললেন জামায়াতে আমির। এবং সর্বশেষ জানাবো এস আলম গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করল জ্বালানি মন্ত্রণালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পাকিস্তানের জামায়াত নেতার হুঁশিয়ারি, বাংলাদেশের মতো পরিস্থিতি ঘটতে পারে পাকিস্তানেও। শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের সরকার পতনের মতো ঘটনা পাকিস্তানেও ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার পাকিস্তান জামায়াতের নেতা হাফিজ নাইমুর রহমান এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অস্থিতিশীলতার মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। দেশটির ক্ষমতাসীন সরকারের সমালোচনা ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির সাথে তুলনা করেছেন জামায়াতের এই নেতা। তবে তার দল এই ধরনের বিশৃঙ্খলা প্রত্যাশা করে না জানিয়ে হাফিজ নাইমুর রহমান বলেছেন, তারা জনগণের ইস্যুতে ক্ষমতাসীনকে সরকারকে জবাবদিহি করবেন তারা। কোটা সংস্কার ঘিরে শিক্ষার্থী জনতার কয়েক সপ্তাহের আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের এই আন্দোলনের দাবানল ইতোমধ্যে প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ, প্রদেশ ও পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন সেখানকার শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনে বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোও অংশ নিয়েছে। পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলনে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে ব্যবহার করা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান জামায়াতের নেতা হাফিজ নাইমুর রহমান দেশটির ক্ষমতাসীন সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন। শেহবাজ শরীফ নেতৃত্বাধীন সরকারের সাথে দলটির সাম্প্রতিক চুক্তি সত্ত্বেও জামায়াতে ইসলামী চাপ প্রয়োগ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন নাইম। জামায়াতের চাপের কারণেই দেশটির একটি প্রদেশে বিদ্যুতের মূল্য হ্রাস করা হয়েছে বলে দাবি করেছেন তিনি অভিযোগ করে বলেছেন, জনসাধারণের ব্যয় বৃদ্ধিতে ফায়দা লুটছে দেশের বিভিন্ন রাজনৈতিক পরিবার ও আন্তর্জাতিক বিদ্যুৎ উৎপাদনকারীরা। এসব পরিবার ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে বলেন, এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি। তিনি সুইস রাষ্ট্রদূতের কাছে পাচার হওয়া ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান। এ বিষয়ে রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি বলেন, সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও সনদ মেনে সহযোগিতা করতে ইচ্ছুক। তিনি বলেন, সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী। রাষ্ট্রদূত বলেন, আমি সত্যিই আশা করি বাংলাদেশের ব্যবসার পরিবেশ আরও বিকাশ লাভ করবে। তিনি মায়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তরুণ রোহিঙ্গা নেতৃত্ব গড়ে তুলতে চান। সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির দাবি, রাজনৈতিক দলের অধীনে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি। পক্ষান্তরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বক্তারা। আব্দুর রৌফ বলেন, কিছুকাল পরপর স্বৈরশাসক আসবে আর তাকে তাড়াতে সাধারণ মানুষ প্রাণ দেবে, রক্ত দেবেন, এটা হতে পারে না। এবারের আন্দোলনেই যেন এই রীতি চিরতরে শেষ হয়ে যায়। সুষ্ঠু নির্বাচনের জন্য বিচারপতি ভোটারদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করার উপর জোর দেন। একই সঙ্গে মনোনয়ন প্রথা বন্ধের প্রস্তাব দিয়ে বলেন, 20 কোটি টাকায় দলীয় মনোনয়ন নিয়ে আরও 20 কোটি টাকা নির্বাচনের মাঠে খরচ করে নির্বাচিত হয়ে 5 বছরে 200 কোটি টাকা বানানোর যে প্রক্রিয়া রাজনীতিতে চালু হয়েছে তা অবশ্যই বন্ধ করতে হবে। মনোনয়ন প্রথা তুলে দিতে পারলে 80% দুর্নীতি বন্ধ হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বাংলাদেশে দিতে হবে। জনগণ প্রার্থীকে নয় দলকে ভোট দেবেন। যতদিন মনোনয়ন প্রথা থাকবে ততদিন দুর্নীতি বন্ধ হবে না। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন, গত 53 বছরে 12টি জাতীয় নির্বাচন হয়েছে।
এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনই কেবল তুলনামূলক স্বচ্ছ ও গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। তিনি বলেন, অন্যায় করে পার পাওয়ার একটা রীতি তৈরি হয়েছে। এই পথ সংকুচিত করতে হবে, তাহলে প্রত্যাশিত পরিবর্তন আসবে। তিনি বলেন, কতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলে সেই নির্বাচন বৈধতা পাবে তা স্পষ্ট করা প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, নির্বাচনী ব্যয় মনিটরিং করার সিস্টেম নেই, এটি আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানান টুলি। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক পদ্ধতি কিভাবে সংবিধান অন্তর্ভুক্ত করা যায় সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকা প্রয়োজন, তাহলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেই কেউ তাদের ইচ্ছামতো আইন পাশ করতে পারবে না। বড় রাজনৈতিক দলগুলো নিজেরা ক্ষতিগ্রস্ত হবে মনে করে এটা করতে চায় না। তিনি বলেন, অনেক সময় দেখা যায় মাত্র 30% ভোট পেয়ে কোনো দল 60% বা তার বেশি আসনে জয়ী হয়ে সরকারে যায়। তারা 70% মানুষকে শাসন করে। এই পদ্ধতির পরিবর্তন করে নির্বাচিত হতে অন্তত 51% ভোট পাওয়ার নিয়ম করা প্রয়োজন। এছাড়া দ্বৈত নাগরিকেরা ভোট দিতে পারলেও তারা যেন নির্বাচনে প্রার্থী হতে না পারেন এমন বিধান করা উচিত। ফেমার মনিরা খান বলেন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধানের কাজ হবে ভালো নির্বাচন কমিশন গঠন করা। জনগণের কাছে নির্বাচন কমিশনের দায়বদ্ধতা, জবাবদিহি, স্বচ্ছতা থাকতে হবে। এই জন্য প্রয়োজনে জনসাধারণের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেন, এটিএম শামসুল হুদা কমিশন না ভোটের বিধান যুক্ত করেছিলেন, কিন্তু তা কার্যকর ছিল না। তারপরে আওয়ামী লীগ সরকার বিধানটি বাতিল করেছে। তাই না ভোটকে কার্যকর করে পুনরায় এই বিধান যুক্ত করতে হবে। সাংবাদিক আবু সাইদ খান বলেন, কত শতাংশ ভোট না পড়লে সেই নির্বাচন বাতিল হবে তা নির্ধারণ করা যেতে পারে, কারণ বর্তমানে 1% ভোট পেলেও জনপ্রতিনিধি হতে বাধা নেই। আন্দোলনের ওই রাতগুলোতে অনেক কিছু ঘটেছে বললেন জামায়াতের আমির। বাংলাদেশের জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। তারা কি মারা গেছেন নাকি বেঁচে আছেন তা কেউই জানেন না। আন্দোলনের ওই রাতগুলোতে অনেক কিছু ঘটেছে, যা আরেকবার ঘটেছিল 2013 সালের শাপলা চত্বরে, যেখানে হাজার হাজার ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছিলেন। ওই রাতে তাদের সঙ্গে যে নিষ্ঠুর আচরণ করা হয়েছে সেটা আমরা জানি। সেদিনের লাশগুলো কোথায় নেওয়া হয়েছে তা কেউ জানে না, কিন্তু আল্লাহ তো সবকিছু জানে। জামায়াতের আমির বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের স্বজন হারানোর শোকগুলো একত্র করে আমরা শক্তিতে রূপান্তর করব এবং অঙ্গীকার নেব যে আমরা শহীদদের মর্যাদা রাখব, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। জামায়াতে ইসলামী একটি ইসলামী রাজনৈতিক দল। আমরা চাই সৎ নেতৃত্ব বসুক, দেশপ্রেমিক নেতৃত্ব আসুক, যারা গদিকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করবে না আর জনগণকে নিজেদের দাস বানানোর চিন্তা করবে না, বরং জনগণের চৌকিদার হিসেবে নিজেদের মনে করবে। জনগণ শান্তিতে ঘুমাবে আর উনারা রাত জেগে জনগণকে পাহারা দেবে। তিনি আরও বলেন, আসলে আমাদের ইতিহাস বড়ই বিচিত্র। ইতিহাসের পালা বদলে আমরা বন্ধুকে শত্রু বানাই, শত্রুকে বন্ধু বানাই। এরকম যে জাতি করে সেই জাতি কোনোদিন বিশ্বের দরবারে ও নিজের বিবেকের কাছে সম্মানিত হতে পারে না। অপসংস্কৃতির এই যন্ত্রণা থেকে এই জাতিকে বের হয়ে আসতে হবে। জাতির জন্য যার যেখানে যেই অবদান সেটা শ্রদ্ধার সঙ্গে স্বীকার করতে হবে। জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা আজকে শহীদ পরিবারের কাছে এসেছি সান্ত্বনা দেওয়ার জন্য নয়, বরং আমরা এসেছি অনুপ্রেরণা দেওয়ার জন্য। তারা বড়ই সৌভাগ্যবান। শুধু শহীদদের হাসরের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার জন্য দান করেছ। আজকে আমি আমার জান্নাতের সব দুয়ার তোমার জন্য খুলে দিলাম। আমার আফসোস, এইবারের এই যুদ্ধে আমি শহীদদের পরিবারের একজন হতে পারলাম না। এই সৌভাগ্য আল্লাহ যাদেরকে দান করেছেন তাদেরকে আমার ঈর্ষা হয়। আমি যদি তাদের একজন হতাম। আমরা আজকে ঘোষণা করতে এসেছি, আমরা আপনার পরিবারের সদস্য হতে চাই। এ সময় তিনি বলেন, এই আন্দোলন সংগ্রামে জাতি, ধর্ম ও দলের মধ্যে কোনো ব্যবধান ছিল না। এখানে অন্য ধর্মের অনেক লোকও নির্মমভাবে মারা গেছেন। আমরা এদের সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। জাতি হিসেবে আমরা ঋণী। আজীবন যেন এই জাতি এই ঋণের অনুমতি নিয়ে চলে এবং ঋণ আদায়ের চেষ্টা করে আল্লাহর কাছে। আমি এই সরকার সম্পর্কে কিছুই বলবো না। তাদের বিষয়টা আল্লাহর হাতে সেপার্দ করে দিলাম। রক্তের এক একটা ফোয়ারা মিলিত হয়ে রক্তের প্লাবন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের এমন কোনো জনপদ নেই যা রক্তাক্ত হয়নি। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি সারা দেশে যারা এরকম নিহত হয়েছেন তাদের তথ্য সংগ্রহ করতে। আমাদের তথ্য সংগ্রহকারীরা হিমশিম খাচ্ছে। অনেক জায়গায় গিয়ে তারা মায়েদের বুক ফাটা কান্না সহ্য করতে পারছে না। তারা বলে, বাবা আমার ছেলেটা কোথায় আছে একটু বলতে পারবা? এই মায়ের কাছে এই জাতি কি জবাব দেবে? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।